হ্যালো হ্যালো। স্যার আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি বলছেন? হ্যাঁ বলছি। স্যার ইনসাফটিতে দেলোয়ার বলছিলাম স্যার। বলুন। স্যার আমরা দেখলাম গত দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গিয়েছেন ইফতার পার্টিতে। সেখানে আমরা দেখতে পাইনি আপনাদের দলের আইকন, আপনাদের দলের সুপ্রিমো নওশাদ সিদ্দিকী সাহেবকে। সেখানে ছিল কিন্তু একাধিক পীরজাদা। আজ পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব মন্তব্য করছেন যে নওশাদ সিদ্দিকী সাহেব যদি তৃণমূলে না আসে এবং তৃণমূলের মুখ্যমন্ত্রীর কথা না শোনে, ফুরফুরা শরীফ থেকে যে কোনো এক পীরজাদাকে নওশাদ সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে ভাঙড়ে প্রার্থী করা হবে। কি বলবেন? দেখুন, প্রথমেই বলি আমাদের পার্টির একটা গাইডলাইন আছে। গাইডলাইন হচ্ছে যে যার ধর্ম সে পালন করবে, ঠিক আছে? তো কারোর ধর্মের বিরুদ্ধে আমরা নই। তো যার ধর্ম সে পালন করবে। এবং ওখানে পীরজাদাদের একটা ইফতার পার্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, যেতেই পারেন। আমার দলের চেয়ারম্যান যাননি, তার অন্য কর্মসূচি হয়তো ছিল, অগ্রিম কর্মসূচি, সেই ক্ষেত্রে তিনি সেখানে থাকতে পারেননি। এবং সেটা তো নানান মিডিয়াতে তিনি ব্যাখ্যা দিয়েছেন কেন যেতে পারেননি, কিসের জন্য যেতে পারেননি। তো স্বাভাবিকভাবেই আমাদের পার্টির গাইডলাইনের বাইরে তো আমরা কিছু বলতে পারি না। অতএব যার ধর্ম সে পালন করবে এবং ধর্মের তার অধিকার আছে ধর্মচারণ করা, ধর্ম পালন করা। তো স্বাভাবিকভাবে সে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোথায় যাবেন আর কোথায় যাবেন না সে গাইডলাইন তো আর আইএসএফ ঠিক করে দেবে না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। এখানে আমাদের আর কি নতুন করে কি বলার থাকে? কিন্তু বাহাদুর হিসাবে আমরা দেখেছি তোহা সিদ্দিকী সাহেব তিনি তৃণমূল কংগ্রেসে অনেক মিটিং মিছিলে প্রচারে তিনি ছিলেন। হঠাৎ করে এই যে নওশাদ সিদ্দিকী সাহেবের নাকি তিনি 14 তলাতে গিয়েছিলেন বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে, বেশ কিছুক্ষণ কথাও বলেছেন। সেখানে নাকি এমনটাই আলোচনা হয়েছে যে নওশাদ সিদ্দিকী সাহেব সিট সমঝোতার ব্যাপারটা, তোহা সিদ্দিকী সাহেব তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী সাহেবকে বেশ কিছু সিট চেয়েছেন তার কাছে সমঝোতা করার জন্য। অপরদিকে নাকি মুখ্যমন্ত্রী সাহেব চাপ দিচ্ছে তার দল আসার জন্য। কতটা সত্য, কতটা মনে করছেন সত্যি কি আপনার সিট সমঝোতা করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলতে চাইছেন? দেখুন, নওশাদ সিদ্দিকী মেরুদণ্ড বিক্রি করার পাত্র নয়। আর আইএসএফ জন্মের পর থেকে যে লড়াইটা এখনো পর্যন্ত পিছিয়ে পড়া মানুষের জন্য করে যাচ্ছে, আগামী দিনেও করবে। আর আপনি দেখবেন আমাদের একটা ধমকে চমকে আইএসএফ কে মাথা নত করা যাবে না। আর আইএসএফ এর মেরুদণ্ড অতটা নড়বড়ে নয় যে কোথাও আমরা মাথাটাকে বিক্রি করে দেব। তো গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই আমরা আছি, আগামী দিনেও থাকবো। আর একটা কথা বলি, কোন পীরজাদা কি বলছেন সেটা তাদের একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং সেটা তার ধর্মের প্ল্যাটফর্ম থেকে বলছেন, সেখানে আমাদের কোনো মন্তব্য করার বিষয় নয়। তবে আমাদের দলের চেয়ারম্যান সম্পর্কে যদি কিছু বলেন তাহলে এটুকুই বলতে পারি, বৃক্ষ তোমার নাম কি, ফলেনো পরিচয়তে। কিন্তু বাহাদুর সাহেব যেভাবে বাংলার গরিব মানুষ, গ্রামাঞ্চলের মানুষের কাছে বার্তাটা পৌঁছচ্ছে, আপনারা সত্যি নাকি সিট সমঝোতার চেষ্টা করছে? কারণ আমরা দেখেছি 14 তলাতে নওশাদ সিদ্দিকী মিটিং করার পরে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরে হঠাৎ ফুরফুরা শরীফে তিনি চলে গিয়েছেন। কোথাও ভয় পাচ্ছেন সংখ্যালঘু ভোটটাকে অ্যাডজাস্ট করার জন্য, ম্যানেজ করার চেষ্টা করছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ভালো রকম জানেন যে সংখ্যালঘু ভোট তার পায়ের তলার মাটি সরে গেছে। বাংলার মানুষ জানতে চাইছে যে আনিস খানের বিচার কি হলো, বাংলার মানুষ জানতে চাইছে যে তিলোত্তমার বিচার কি হলো। তো স্বাভাবিকভাবেই কোনো কিছুতেই ড্যামেজ কন্ট্রোল করে মাননীয় মুখ্যমন্ত্রী 26 সালে রেহাই পাবেন না। সাধারণ মানুষ রাস্তায় থেকেই তার প্রতিবাদটা করবে। কারণ আমরা দেখেছি বিশেষ আমরা কাল দেখেছি যে নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভায় কয়েকটা বক্তব্য রাখার পরে সেখানে শওকত মোল্লার মতো বিধায়ক, যাদের বিরুদ্ধে আপনাদের লড়াই, শওকত মোল্লার মতো বিধায়ক তিনি নওশাদ সিদ্দিকী সাহেবকে প্রশংসা করছেন। কি বলবেন? কোথাও তৃণমূল কংগ্রেস নরম হতে শুরু করেছে? বিষয়টা আপনাকে বলি, আমরা যে সঠিক জায়গায় আছি এটা আমরা বারবার বলার চেষ্টা করেছি এবং আগামীতে আমি একই কথা বলছি যে আইএসএফ নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছে। মানুষের আস্থা বিশ্বাস ফিরছে আইএসএফ এর ওপর এবং নওশাদ সিদ্দিকী যে কথাটা বলছে আমাদের দলের কথা বলছেন এবং মানুষের মন ছুঁয়ে যাওয়ার কথা বলছে। এটা তো স্বাভাবিক যে পশ্চিম বাংলায় তো এই পরিস্থিতি ছিল না। আমরা তো ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা আজীবন চলেছি, সেই শিক্ষা আমাদের আছে। কিন্তু আজকে এই যে হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স একদম পুরো পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে উত্তপ্ত করা হচ্ছে, এর বিরুদ্ধেই তো নওশাদ সিদ্দিকী বলছেন
যে যারা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন এবং যারা ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে। কারণ মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকার যুবকের কাজের দাবি থেকে শুরু করে মানুষ হাঁসফাঁস করছে। কৃষকদের অবস্থা আজকে খুব শোচনীয়, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সারের দাম বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে, যতই তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন, নওশাদ সিদ্দিকীরা রাস্তায় আছে এবং মাথা উঁচু করেই রাজনীতিটা করবেন। তো স্বাভাবিকভাবে নওশাদ সিদ্দিকী যে কথাই বলছেন, তো এখন তো ওনারা বুঝতে পারছেন যে মানুষ কাজ চাইছে, মানুষ ভাত চাইছে, মানুষ রেশন চাইছে, মানুষ ন্যায্য দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমুক, বেকার যুবকের চাকরি হোক, তিলোত্তমা বিচার পাক, আনিস খান বিচার পাক এবং কামদুনি বিচার পাক, মানুষ সেটাই চাইছে। এবং স্বাস্থ্য, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা যা হাল হকিকত, এবং সেলাইনে বিষ, মানুষ তো এর জবাব তো চাইবেই না। তো সেই জবাবটা চাইছে। এই কথাগুলো যদি নওশাদ সিদ্দিকী বলেন, তো যে যত বড়ই পলিটিশিয়ান হোক না কেন, হসপিটালে তাকে গিয়ে সেলাইনটা নিতে হবে। এখন সেলাইনে যদি বিষ থাকে, সেখানে তো সে বিজেপি হোক, তৃণমূল হোক, আর সিপিএম হোক, আর আইএসএফ হোক, তাকে সে বিষ সেলাইনটাই তো নিতে হবে। আর সত্যি কথাটা তো তাকে বলতে হবে যে না, সেলাইনে বিষ। তো স্বাভাবিক নওশাদ সিদ্দিকী যে কথাটা বলেছে, সেই কথাটা শওকত মোল্লা হোক আর মাননীয় মুখ্যমন্ত্রী হোক প্রশংসা করতে বাধ্য, কারণ নওশাদ সিদ্দিকী সঠিক কথাটা বলছেন। কিন্তু বাদশাহ, শেষ প্রশ্ন, আমরা দেখেছি বেশ কয়েক বছর হয়ে গেছে আনিস খানকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছিল, পুলিশ মেরেছে, প্রমাণও হয়েছে। আর আবু সিদ্দিকী হালদার, তাকেও মারা হয়েছে, এখনো পর্যন্ত বিচার পাচ্ছে না। কি বলবেন, এই রাজ্যে কি শাসন ব্যবস্থা নেই? কি বলবেন, এতদিন হয়ে গেছে, কি বলবেন? আমরা তো বিচার চাওয়ার জন্যই তো আমরা রাস্তায় আছি, রাজনীতিতে আছি, এবং বিচার কি করে সেই পরিবারগুলো পাবে বলেই তো নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ রাস্তায় আছে, এবং প্রত্যেকের বাড়িতে আমরা, মানে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, এবং আইনের দরজায় আমরা বসে আছি যে তাকে বিচারটা কিভাবে পাইয়ে দেওয়া যাবে। আমরা বারবার বলছি যে যতদিন না পর্যন্ত তিলোত্তমার পরিবার বিচার পাবে, যতদিন না আনিস খান বিচার পাবে, আমরা সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট, আমরা যেখানে যাওয়ার আমরা সেখানে গিয়েই তার প্রতিবাদ করব, এবং আন্দোলন এবং রাস্তায় থেকেই তার প্রতিবাদ হবে। 26-এর নির্বাচনে কিভাবে আপনারা লড়াইটা চালাবেন? কারণ বিগত দিন আমরা দেখেছি যে আপনারা অভিযোগ করেন যে আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি, কোনো জায়গায় ব্ল্যাক বাস লুট করা হয়, কোনো জায়গায় দাঙ্গা করা হয়। কি বলবেন, কিভাবে নির্বাচনটা চালাবেন? কতটা আশ্বাস রাখছে রাজ্য সরকারের উপর, কি বলবেন? মানুষের অধিকার মানুষই বুঝে নেবে, কারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার কিভাবে রক্ষা করবে তার জন্য আপনি নিশ্চয়ই বুঝেছেন যে তিলোত্তমার বিচারের জন্য আপামর সাধারণ মানুষ রাতের পর রাত জেগেছে। মুখ্যমন্ত্রীর প্রতি সেই আস্থা নেই বলেই তো রাত জেগেছে, পুলিশের প্রতি সেই আস্থা নেই বলেই তো মানুষ রাত জেগেছে। এখানে কোনো সাধারণ মানুষকে, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস দেশে কিন্তু রাত জাগেনি। তার ঘরের সন্তান চলে গেছে, তার বিচার পাচ্ছে না, পুলিশ মন্ত্রী বিচার দিতে পারছে না, এবং বিচার পাওয়ার জন্য তার যে সমস্ত তথ্য লোপাট করছে, বাংলার মানুষ বুঝে গেছে বলেই সেদিন কিন্তু রাত জেগেছে। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে যে অনাস্থা, সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে আমার কাছে আর বেশি দিন সময় নেই রাজ্য সরকারের কাজ করার। কিন্তু বিশেষ যে আমরা একটি খবর সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যায়, নিন্দুকেরা বলছে যে হায়দ্রাবাদ থেকে আসাদুদ্দিনের দল MIM তিনি বাংলায় যাচ্ছেন এবং ঈদের পরে, সেখানে নাকি আপনারা জোট করবেন, এখন গোপন সূত্র খবর আমরা পাচ্ছি, নিন্দুকেরা বলছেন। কি বলবো, কতটা ভিত্তি রয়েছে? দেখুন, আমরা ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে পশ্চিমবাংলায় আসবে, পশ্চিমবঙ্গ থেকে আবার ফিরে যাবেন, কারণ সেখানে তো আমরা কাউকে বাধা দিতে পারি না। তো স্বাভাবিকভাবেই যারা এই মেলোডিটা করতে চাইছে, যারা এই এক সূত্রে গাঁথতে চাইছে, এরা রাজনৈতিক কারবারি, এরা সাময়িক রাজনীতিতে ভেসে থাকার জন্য এই মন্তব্যগুলো করছে। কারণ আমাদের রাজনৈতিকগতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, এবং আমাদের কেন্দ্রীয় কমিটি বলুন, রাজ্য কমিটি বলুন, এইরকম কোনো সিদ্ধান্তই হয়নি কার সঙ্গে জোট হবে, কার সঙ্গে জোট হবে না। কিন্তু বাহাদুর সাহেব, আপনাদের যে নিচের তলা কর্মী, এরা ভেঙে পড়ছে। কখনো নিন্দুকেরা বলছে শাসকের সঙ্গে আপনারা সিট সমঝোতা করবেন, কখনো মিমের সঙ্গে জোট করবেন, কর্মীরা ভেঙে পড়ছে। কর্মীদের জন্য শেষ বার্তা কি দিতে চাইবেন? লড়াই জারি থাকবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি থাকবে, আর গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ রাস্তায় থাকবে, এটুকু বলতে পারি। কারণ সাদাকে সাদা, কালোকে কালো বলার জন্যই আইএসএফ এর জন্ম হয়েছে, এবং নওশাদ সিদ্দিকী সহ আমরা সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি,
মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, বেকার যুবকের কাজের দাবিকে ফেরত দিতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম কমাতে হবে, কৃষকের ন্যায্য ফসলের দাম দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে হবে। এই লড়াই জারি রেখেই আগামী বিধানসভা নির্বাচনে আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছাবো।